গণপদযাত্রা করে রাষ্ট্রপতিকে স্মারকলিপি কোটা সংস্কারপন্থীদের ২৪ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার আর দৃশ্যমান অগ্রগতি না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। কোটার বিষয়টি আদালতে বিচারাধীন, এ ব্যাপারে নির্বাহী বিভাগের কিছুই করার নেই বললেন প্রধানমন্ত্রী। প্রশ্ন ফাঁসে জড়িত ও সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা। আন্দোলন ব্যর্থ হয়নি, বাধাপ্রাপ্ত হয়েছে। আন্দোলন আরও তীব্র করার কাজ চলছে বললেন মির্জা ফখরুল। শিক্ষার্থীদের উপর ভর করছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। সরকারের পোষ্য নয়, বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টিকে গড়ে তোলার তাগিদ জিএম কাদেরের। এরশাদকে মুছে ফেলার চেষ্টা চলছে, অভিযোগ রওশনের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল। ২৪ ঘন্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় তারা। সেই সঙ্গে মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়, নইলে নতুন কর্মসূচির হুঁশিয়ারি আন্দোলনকারীদের। কোটা সংস্কারের দাবিতে বঙ্গভবন অভিমুখে বিশাল পদযাত্রাও করেছে তারা। জাহাঙ্গীর আলম ও আর আই বাবুলের ক্যামেরায় তোলা ছবিতে ফরুক বাবুকে সঙ্গে নিয়ে পদযাত্রার আরও খবর জানাচ্ছেন সৈকত সাদিক। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে স্মারকলিপি জমা দেওয়ার উদ্দেশ্যে পদযাত্রায় অংশ নিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর বেলা ১২টার দিকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বঙ্গভবনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ঢাকা কলেজ, ইডেন, জগন্নাথ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে টিএসসি, চারুকলা, শাহবাগ মোড় হয়ে পদযাত্রা এগোতে থাকে মৎস্য ভবনের দিকে। শাহবাগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকলেও বিনা বাধায় তা অতিক্রম করে তারা। মৎস্য ভবনের সামনে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। মিছিলটি মৎস্য ভবন মোড়, কদম ফোয়ারা, শিক্ষা ভবনের মোড়, সচিবালয় হয়ে বঙ্গভবনের দিকে এগোলে গুলিস্তান জিরো পয়েন্টে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় সচিবালয়ের সামনে সড়কে বসে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্লোগান দেন। এতদিন যে বাংলা ব্লকেট কর্মসূচি ছিল সেটার পরবর্তীতে আজকের যে কর্মসূচি একটা ভিন্নতা আসছে। আমাদের দাবি হচ্ছে বৈষম্যমূলক যে কোটাগুলো রয়েছে সেগুলিকে বাতিল করে বিদ্যমান কোটা সিস্টেমকে সেটা যৌক্তিক সংস্কার করা। আমরা আশাবাদী, ছাত্র সমাজ আশাবাদী, আমাদের এই দাবি যৌক্তিক, মহামান্য রাষ্ট্রপতি এই দাবি মেনে নেবেন। পদযাত্রা শিক্ষার্থীদের জিরো পয়েন্টে আটকে দেওয়া হলে সেখান থেকে ১২ জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দিতে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংখ্যক সদস্য মোতায়েন করা হলেও জিরো পয়েন্ট এলাকায় মূল সড়ক অবরোধ করে কোটা বিরোধীরা। ধীরে ধীরে পদযাত্রার মিছিলটি মাওলানা ভাসানী স্টেডিয়ামের সামনে গেলে সেখানে তাদের আটকে দেওয়া হয়। যত ঝড় বৃষ্টি হোক, যত কাদা থাকুক, যত বাধাই থাকুক, আমরা আমাদের লড়াই লড়ে যাবো ইনশাল্লাহ। বঙ্গভবনের প্রতি যে পদযাত্রা, যে আমাদের মহামান্য রাষ্ট্রপতির কাছে যে তিনি হচ্ছে স্মারকলিপি দিচ্ছি আমরা, যে তিনি একটা জরুরি অধিবেশন ডাকবেন এবং আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেবেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি তার সামরিক সচিবের কাছে দেয়। বঙ্গভবন এলাকা থেকে বেরিয়ে গুলিস্তান চত্বরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আন্দোলনকারীরা। তারা অভিযোগ করে শিক্ষার্থীদের দাবির ব্যাপারে সরকার আন্তরিক নন। ২৪ ঘন্টার মধ্যে কোনো সুরাহা না হলে পরবর্তী কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। আমরা চাচ্ছি না কোনো ধরনের কঠোর কর্মসূচি, কোনো ধরনের জনদুর্ভোগ কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক। আমরা চাচ্ছি ২৪ ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ এবং আমাদের সাথে আমাদের যে দাবি সেই দাবি পূরণ করা হোক। আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলার প্রত্যাহারেরও দাবি জানানো হয় এই কর্মসূচি থেকে। তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। এই অন্যায় মামলা দেওয়ার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনতে বাধ্য হব। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটার বিষয়টি আদালতে বিচারাধীন, এ বিষয়ে নির্বাহী বিভাগের কিছুই করার নেই। তবে আন্দোলন নামে ধ্বংসাত্মক কিছু করলে, পুলিশের উপর আক্রমণ করলে আইন আপন গতিতে চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, দুর্নীতি করে হাতে নাতে ধরা পড়লে ব্যবস্থা নেওয়া চলবেই। দুর্নীতির ক্ষেত্রে আপন পর দেখে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। তিস্তা মহাপ্রকল্পে চীনের আগ্রহের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ চায় এই কাজটি ভারত করুক। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত।
রবিবার বিকেলে গণভবনে চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় চীনের সাথে হওয়া বিভিন্ন সমঝোতা চুক্তির কথা তুলে ধরেন তিনি। এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, কোর্টের বিষয় কোর্টই সমাধান হতে হবে। কোটা বিরোধীরা আইন আদালত মানছে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আদালতে যখন কোনো রায় হয় তখন নির্বাহী বিভাগের কিছুই করার থাকে না। কোর্টের যখন কোনো রায় হয়, সাথে সেই রায়ের বিরুদ্ধে এক্সিকিউটিভ অথরিটির এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই, কারণ কোর্টেই সমাধান করতে হবে। এখন যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না। আদালতে যখন চলে গেছে, তার যখন রায় হয়েছে, তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নেই। এটা তো আমার সংবিধানও বলে না, আমার পার্লামেন্টও বলে না, কার্যকরণের বিধিও বলে না, কিছুই না। এই যে মেধা আর কোটা নিয়ে, তো কোটা আর মেধা তো এক জিনিস না। তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি, মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয়, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত। শেখ হাসিনা কথা বলেন তিস্তা প্রকল্প নিয়ে। এ প্রকল্পে ভারত ও চীন আগ্রহী উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশ চায় এই প্রকল্পে ভারত কাজ করুক। তিস্তা প্রজেক্টটা আমাদের করতে হবে। এখন যখন চীন আমাদের কাছে কিছু অফার দিয়েছিল, তার একটা ফিজিবিলিটি স্টাডি করছে। ইন্ডিয়াও আমাদের কাছে অফার দিয়েছে, ইন্ডিয়াও ফিজিবিলিটি স্টাডি করবে। এটা করার পরে যেটা আমাদের জন্য যুক্তিযুক্ত হবে আমরা সেটা নেব। তবে আমি এখানে বেশি প্রাধান্য দেব যে এটা ইন্ডিয়া করুক, কারণ তিস্তা পানিটা ইন্ডিয়াই আটকে রেখেছে। কাজে তাদের কাছে আমাদের যদি আদায় করতে হয়, তো এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত। তারা প্রজেক্ট করে তখন এটা যা প্রয়োজন তারা দেবে। এটা তো একটা ডিপ্লোমেসি, যেখানে আর কোনো দ্বিধা থাকার তো কথা না। শেখ হাসিনা কথা বলেন প্রশ্ন ফাঁস এবং দুর্নীতি বিরোধী অভিযান প্রসঙ্গে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ফাঁস হওয়া প্রশ্নের সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। ঘুষ যে দেবে আর ঘুষ যে দেবে উভয়ই হচ্ছে অপরাধী, উভয় অপরাধী, এটা মাথায় রাখতে হবে। তো প্রশ্নপত্র যারা ফাঁস করে আর যারা সেই প্রশ্নপত্র ক্রয় করে, দুজনই অপরাধী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু খুঁজে বেরটা করবে কি, সাংবাদিকরা যদি চেষ্টা করে বের করে দেয়, ব্যবস্থা নেওয়া যাবে। অনেক সময় এগুলি ধরতে গেলে অনেকে বলবে এটা প্রচার হলে ভালো হবে না, ইমেজ নষ্ট হবে, অমুক হবে। আমি তাতে বিশ্বাস করি না। কিসের ইমেজ নষ্ট হবে? অন্যায় বা অবিচার যেটা করবে তাকে আমি ধরবই। হ্যাঁ, যারা বেনিফিশিয়ারি যদি তাদের খুঁজে বের করা যায়, তখন তাদের মধ্যে ব্যবস্থা নেবো না কেন? তাদের তো চাকরি করার কোনো অধিকারই থাকবে না। কিন্তু সেটা খুঁজে দেবে কি? আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কি করে বানালো টাকা? যখনই আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি। সাংবাদিকদের 10ম ওয়েজ বোর্ডের বিষয়ে টেলিভিশন মালিক ও পত্রিকার সম্পাদকদের সাথে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সরকার চাইলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে। হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায়ে কথা বলা হয়েছে। চাকরিতে কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের পুরো রায় প্রকাশ করা হয় আজ। 27 পৃষ্ঠার এই রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির আহাতের বেঞ্চের দেয়া রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটা পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে। আর কোটায় প্রয়োজনীয় সংখ্যক প্রার্থী না পাওয়া গেলে সাধারণ কোটা থেকে পূরণ করা যাবে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর বুধবার 1 মাসের স্থিতাবস্থা দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সেই সাথে পুরো রায় প্রকাশ হলে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে বলা হয়। আগামী 7 অগস্ট পরবর্তী দিন ধার্য করে আপিল বিভাগ। কোটা প্রথা বাতিল অবস্থায় এখন আছে, স্ট্যাটাস কো আছে, হাইকোর্ট কাছে ইনঅপারেটিভ আছে। আপনার 7 অগস্টের আগে এই বিষয়ে কোনো বক্তব্য প্রদান, কোনো সিদ্ধান্ত গ্রহণ, কোনো আন্দোলন কোনোটাই বৈধ হচ্ছে না, যৌক্তিক হচ্ছে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে সরকার। 2041 সালে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিল্প মালিকদের সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, রাজনৈতিক নয়, এখন কূটনীতি হবে অর্থনীতির। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। বৈদেশিক মুদ্রা আহরণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে 2021-22 অর্থ বছরের জন্য 77টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। এছাড়া সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পেয়েছে একটি প্রতিষ্ঠান। প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, শিল্প প্রতিষ্ঠান একটি দেশের মূল চালিকা শক্তি। উৎপাদিত পণ্য কিভাবে আরো বহুমুখী করা যায় সেদিকে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। এখন আইসিটির চাহিদা সব থেকে বেশি, কাজে আমরা যদি ডিজিটাল ডিভাইসগুলি তৈরি করতে পারি, কারণ অলরেডি এর জন্য আমরা আইসিটি পার্ক করে দিয়েছি সারা বাংলাদেশে। সেখানে যত বেশি বিনিয়োগ হবে তত বেশি উৎপাদন বাড়বে এবং আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো। আর নিজেদেরও তো চাহিদা বেড়ে গেছে, আমাদের ছেলেমেয়েরা সবার হাতেই তো এখন ল্যাপটপ, কম্পিউটার সব কিছুই আছে, তারা ব্যবহার করতে পারছে। কাজে সেই দিকে আমাদের বেশি নজর দেওয়া উচিত। আমি বলবো আপনারা, অর্থাৎ কীভাবে আরও উৎপাদিত পণ্য আরও বেশি ডাইভার্সিফাই করা যায়, আরও বেশি বহুমুখী করা যায়, সেদিকে সকলে একটু দৃষ্টি দেবেন, সেটাই আমি চাই। বিশ্বব্যাপী তথ্য প্রযুক্তির চাহিদা বেড়েছে, তাই প্রযুক্তিগত জ্ঞান সম্পন্ন মানব সম্পদ তৈরির প্রচেষ্টাকে আরো উৎসাহিত করার পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা। এখনকার সমাজে ব্যবসা বাণিজ্য বা শিল্প কলকারখানা এটাই তো সমাজের মেরুদণ্ড, সব থেকে বেশি এটা যোগ্য হতে পারে। আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া শিখেও আমরা সেইভাবে তৈরি করে দিচ্ছি এবং আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের প্রজন্মের পর প্রজন্ম তৈরি হবে এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে, সেটাই আমরা চাই। জাতির পিতা চেয়েছেন শোষণমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা গড়তে। বর্তমান যুগ আধুনিক প্রযুক্তির যুগ। এই যে আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি, এটার ভিত্তিটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু করে গেছেন। সেই রাঙামাটি বেতবুনিয়াতে তিনি কিন্তু ভূ উপগ্রহ কেন্দ্র করে দিয়েছিলেন। কাজেই আজকে আমরা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। অনুষ্ঠানে সব খাতের মধ্য হতে সর্বোচ্চ রপ্তানি আয় অর্জনকারী প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি শিরোনামে একটি বিশেষ ট্রফি সহ মোট 29টি স্বর্ণ, 27টি রৌপ্য এবং 21টি ব্রোঞ্জ ট্রফি প্রদান করা হয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। কোটা আন্দোলনে পুলিশের উপর হামলার ঘটনায় করা মামলাটি তার মেরিটের ওপর চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রবিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। আন্দোলনকারীরা আলটিমেটাম দিলেও কোনো লাভ হবে না জানিয়ে তিনি বলেন, মামলার মেরিট থাকলে মামলাটি চলবে, আর যদি মেরিট না থাকে তবে মামলা চলবে না। এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হবে না। পুলিশের উপর হামলার ঘটনায় কারা উস্কানিদাতা, কারা ইন্ধনদাতা তা খুঁজে বের করার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, না বুঝে তারা আন্দোলনের নামে সড়ক অবরোধ করছে, সবকিছু এখন বিচার বিভাগের হাতে বলেও জানান আসাদুজ্জামান খান। যে কেউ সংক্ষুব্ধ হলে মামলা করতে পারে। মামলা তদন্তর পরে যদি এটার মেরিট না থাকে তাহলে এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। সেইখানে 24 ঘন্টা, 10 ঘন্টা, 24 দিন এইগুলি কোনো প্রশ্ন আসে না। তারা যেগুলি করছে এগুলো মনে হয় তারা না বুঝে করছে। এটা পরিষ্কার হাইকোর্টের থেকে, সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দিয়েছে 8 তারিখে এটার একটা রায় ঘোষণা করবে, শুনানি হবে। সেই শুনানি দিয়ে তাদেরকেও পার্টিসিপেট করতে বলছে, সেগুলি না করে তারা রাস্তা অবরোধ করছে। এইগুলি সব কিছুই কিন্তু এখন বিচার বিভাগের হাতে।
সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাস্তবায়ন 1 বছর পিছিয়ে 2025 সালের 1 জুলাই থেকে কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাতে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার প্রত্যয় কর্মসূচি চালুর যে সিদ্ধান্ত নিয়েছে তা সরকারি কর্মচারীদের মতো পাবলিক বিশ্ববিদ্যালয় সহ দেশের সব স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ সংস্থা এবং এর অঙ্গ প্রতিষ্ঠানগুলোর নতুন কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এর ফলে 2025 সালের 1 জুলাই বা তার পরে সরকারি চাকরিতে যারা নতুন যোগ দেবেন তারা বাধ্যতামূলকভাবে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসবেন। স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত সংস্থায় যারা নতুন যোগ দেবেন তাদের জন্য প্রত্যয় স্কিম প্রযোজ্য হবে। আগামী বছরের 1 জুলাই থেকে সরকারি কর্মচারীদের জন্য সেবক নামে আরেকটি নতুন কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। এর আগে আন্দোলনরত শিক্ষকরা জানান, সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে। বিকেলে এক ভার্চুয়াল সভায়ও আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন শিক্ষকরা। দুপুর 12টার দিকে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ সময় সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া জানান, শিক্ষকরা সর্বজনীন পেনশন স্কিমে থাকতে চায় না। তবে আন্দোলন নিয়ে শিক্ষক ফেডারেশন যে সিদ্ধান্ত নেবে সেটি চূড়ান্ত বলে জানান তিনি। এদিকে শিক্ষক কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন এটা ভুল বোঝাবুঝি হয়েছে। অর্থ মন্ত্রণালয় কিভাবে এমন ভুল করলো তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, আন্দোলন করছে সাধারণ শিক্ষকরা, তারাই সিদ্ধান্ত নেবেন আন্দোলন চলবে কি না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর গোলাম রাব্বানী বলেন, যাদের ভুলের জন্য শিক্ষাঙ্গনে এত অস্থিরতা তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমাদেরকে ডেকেছে, আমরা কথা বলেছি, আমাদের বক্তব্য দিয়েছি, ওনারাও কিছু কথা বলেছে যে প্রত্যেক স্কিম এবছর থাকবে না, আগামীবার সবাইকে নিয়ে এক জায়গায় আমরা করব। সে আলোকে আমরা বলছি যে আমাদের ফেডারেশনের সভা থেকেই আমরা সিদ্ধান্ত নেব। পরবর্তী পর্যায়ে আমরা সে ব্রিফিং করে আমরা চলে আসছি, আমরা কোনো বক্তব্য দেব না। সাধারণ শিক্ষক সমাজ তাদের যে সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেটা তারা চালিয়ে যাবেন কিনা সেটি তারাই রায় দিবেন। কারণ এই আন্দোলন চলছে সাধারণ শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে এবং এই কথাটিও আমরা স্পষ্টভাবে গতকালের মিটিংয়ে তুলে ধরেছি। আলোচনা অব্যাহত থাকবে, সুতরাং দ্বিতীয় আলোচনা পর্যন্ত কোন রকমের দ্বিতীয় চিন্তা না করে আমাদের এই অবস্থান কর্মসূচি এবং চলমান আন্দোলনকে একইভাবে অব্যাহত থাকবে, এটি শিক্ষকরা প্রত্যাশা করে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলন ব্যর্থ হয়ে যায়নি, 28 অক্টোবর বাধাপ্রাপ্ত হয়েছে। এখন আন্দোলনকে তীব্র থেকে তীব্র করার কাজ চলছে। ওই সমাবেশ ঘিরে পরিকল্পনার অভাব ছিল না। 28 অক্টোবরের আগে সব রাজনৈতিক দলকে একত্রিত করা, জনগণের নির্বাচন বর্জন, এগুলো বিএনপির অর্জন বলে মনে করেন মির্জা ফখরুল। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। 28 অক্টোবর 2023 সারা দেশ থেকে আসা নেতা কর্মীরা যোগ দেয় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের মহা সমাবেশে। পুলিশের সাথে সংঘর্ষে পণ্ড হয়ে যায় সমাবেশ। এ ধরনের পরিস্থিতি তৈরি হলে নেতাকর্মীদের করণীয় সম্পর্কে শীর্ষ নেতৃত্ব থেকে কী নির্দেশনা ছিল তা নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা। তাহলে কি 28 অক্টোবর সমাবেশ নিয়ে দলের পরিকল্পনা বা নির্দেশনার কোনো ঘাটতি ছিল? এই প্রশ্ন রয়েছে নানা মহলে। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আন্দোলনের কৌশল নিয়ে তাদের পরিকল্পনার কোনো ঘাটতি ছিল না। প্রায় আমি দেখছি মিডিয়াতে আপনার বলছে যে আপনার আমাদের পরিকল্পনার অভাব, আমাদের আপনার ছিল না। এগুলো একটা কথা আছে যে সাকসেস হ্যাজ মেনি ফাদার্স, ফেলিওর হ্যাজ নান। এখানে এখন সব দোষ গিয়ে আপনার এখন বিরোধী দল বিএনপির উপরে আপনারা করছে, অথচ সরকারের বিরুদ্ধে কিন্তু আপনার কেউ বলতে পারছেন না, লিখতেও পারছেন না। আওয়ামী লীগ ওই জায়গায় সাকসেসফুল সরকার, তারা একটা ত্রাসের একটা ভীতির একটা রাজ্য তৈরি করেছে, একটা ফিয়ার ফোবিয়া তৈরি করেছে, যেটাতে আপনার অনেকেই ভয় পায়। সরকারের যেটা করবে এটা তো আমাদের জানা, কিন্তু আমরা তো আপনার যুদ্ধ করতে পারি না তাদের সঙ্গে, বিকজ উই ডোন্ট হ্যাভ আর্মস। তারা তো যুদ্ধ করেছে, তারা আপনার বন্দুক নিয়ে, তাদের সজোয়া গাড়ি নিয়ে, তারা সাউন্ড গ্রেনেড এবং আপনার টিয়ার গ্যাস এবং ছড়া গুলি, এই সমস্ত দিয়ে তারা ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। আন্দোলন নিয়ে নানা মত থাকলেও বিএনপির মহাসচিব মনে করেন তাদের আন্দোলনের সফলতাও আছে। আমরা যে 28 তারিখে যদি আপনারা বলেন যে 28 তারিখ ব্যর্থ হয়েছে, না, 28 তারিখের আগে পরে মুহূর্ত পর্যন্ত আমাদের যে সফলতা ছিল সেটা হচ্ছে যে আমরা
সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আনতে পেরেছিলাম যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে, জনগণকে সম্পৃক্ত করতে পেরেছি। এটা আমাদেরকে বড় সাকসেস বলে আমি মনে করি। এবং আমাদের ডাকে জনগণ কিন্তু আপনার ভোট দিতে যায়নি, ভোট কেন্দ্রগুলো বর্জন করেছে। এটা আপনার এই আন্দোলনের একটা বড় সফলতা। কিন্তু সরকারকে বাধ্য করার ব্যাপারটা, সরিয়ে দেওয়ার ব্যাপারটা, এটার জন্য আপনার আরও আন্দোলন করতে হবে, আরও ত্যাগ স্বীকার করতে হবে। এটাই বাস্তবতা। একদিনে কখনো আপনার সব কিছু পাওয়া যায় না। আবার আন্দোলনকে তীব্র করার কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলন তো একদম কখনো শেষ হয়ে যায় না। আপনার 28 তারিখে আন্দোলনটা সরকারের দমন নীতির কারণে আপনার কিছুটা বাধাপ্রাপ্ত হলে সেই আন্দোলন কিন্তু চলমান আন্দোলন আছে, এবং আমরা সেটাকে আরও তীব্র থেকে তীব্রতর করার জন্যে আমরা কাজ করছি, এবং ভবিষ্যতে আমরা এই আন্দোলনকে আরও তীব্র করে তুলব, কারণ আন্দোলনের তো কোনো বিকল্প নেই। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি ও তার দোসররা কোটা আন্দোলনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক বিবৃতিতে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কোটা সংস্কারের আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন, অথচ বিএনপি ও তার দোসররা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার পায়তারা চালাচ্ছে। শুরু থেকেই বিএনপি নেতারা বক্তৃতা বিবৃতির মাধ্যমে উস্কানি দিচ্ছে। প্রশ্ন রাখেন, সরকার একটি অরাজনৈতিক আন্দোলনকে কেন রাজনৈতিকভাবে মোকাবেলা করবে? জানান, কোটা সংস্কারের আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলার কোনো ইচ্ছা সরকারের নেই। বিএনপি ও তার দোসররা সব আন্দোলনে ব্যর্থ। এখন তারা শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করছে বলে অভিযোগ তার। বিষয়টি আদালতে বিচারাধীন। এখানে সরকারের কিছু করার নেই। তাই কারো উস্কানিতে সরকার বিরোধী বক্তব্য না দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। চাকরির কোটা রাজনৈতিক ইস্যু, আন্দোলনের বিষয় নয়, এটি হাইকোর্টের নিলকে, এমন প্রশ্ন রেখেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় তিনি কথা বলেন। জাপা চেয়ারম্যান বলেন, শুধু অনগ্রসর জনগোষ্ঠীর জন্য হিসেব নিকেশ করে অল্প সংখ্যক কোটা থাকা উচিত। সংসদের বিরোধী দলীয় নেতা বলেন, বিচার বিভাগের প্রতি আস্থা রাখতে চান তারা, কিন্তু নির্বাহী বিভাগের হস্তক্ষেপ মুক্ত থাকাটা জরুরি। জিএম কাদের বলেন, দেশের মানুষ সরকারের কাছ থেকে মুক্তি চায়। জাতীয় পার্টি যে আওয়ামী লীগের পোষ্য নয়, সরকারের বিকল্প শক্তি হিসেবে প্রমাণ দিতে পারলেই জনগণের আস্থা বাড়বে। সেই লক্ষ্যে নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানান জিএম কাদের। কোটা হবে কি হবে না, কখন হবে, কতটুকু হবে, এটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত এবং বাস্তবায়িত হবে প্রশাসনের মাধ্যমে। হাইকোর্টে যাই কেন, কে নিল? এইখানেই তো সন্দেহ জনগণের হয়ে গেল। সেটা হাইকোর্টে গেল কেন? এবং গেল 21 সালে, 24 সালে হঠাৎ করে এটার বক্তব্য, এটার রায় হয়ে গেল, এবং সেই রায়ে দেখা গেল কোটা সিস্টেম পুনর্বহাল হইল। সরকার যেটাকে বাতিল করছে, সরকার আবার এটা নিয়ে মনে হচ্ছে খুশি, কথাবার্তায় মনে হয় ভালো কাজ হয়েছে একটা। তার মানে জনগণের মধ্যে আর ধারণা আসলো সরকার তখনই এটাকে করতে চাননি, কোনো কারণে করেছেন, যে কোনোভাবে হোক সেটাকে আবার পুনরুদ্ধার করে আবার কোটা বহাল করবেন, তার জন্য তাদের লোকদের দিয়ে মামলা করিয়েছেন। এদিকে দেশের সমস্যা সমাধানে সরকার আন্তরিক হলেও সমাধানে নেওয়া পদক্ষেপগুলো যথাযথ নয় মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান বেগম রওশন এরশাদ। বলেন, ছাত্র শিক্ষকদের আন্দোলনের শুরুতেই আলোচনা করে সমস্যা নিরসন করা যেত। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে রওশন এরশাদ একথা বলেন। বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আয়োজন করা হয়। রওশন এরশাদ অভিযোগ করেন, নিজেদের জাতীয় পার্টির বলে দাবি করলেও অনেকেই সাবেক রাষ্ট্রপতি এরশাদকে মুছে ফেলতে চাইছেন। তিনি আরো বলেন, যারা এরশাদের নীতি ও আদর্শে বিশ্বাসী তাদের মধ্যে কোনো বিভক্তি নেই, তারা এক আছে এবং ঐক্যবদ্ধ থাকবে। দলের নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বানও জানান রওশন এরশাদ। আমি মনে করি সমস্যা সমাধানের ব্যাপারে সরকার আন্তরিক আছে, কিন্তু সমাধানের পদক্ষেপগুলো যথার্থ নয়। ছাত্র শিক্ষকের আন্দোলন শুরু হতে না হতেই সরকারের উচিত ছিল আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা। সরকার সেটা এখনো করতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, দিল্লিতে বিমস্টেকের বৈঠকে গঠনমূলক আলোচনা হয়েছে। জানান, সেপ্টেম্বরে থাইল্যান্ডে বিমস্টেক সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তিনি জানান, চিকিৎসা, কৃষি, জ্বালানি, নিরাপত্তা ও স্বাস্থ্য খাতে সহযোগিতার বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। জানান, নেপাল থেকে জলবিদ্যুৎ আনার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে সংশ্লিষ্ট দেশগুলো। মিয়ানমার পররাষ্ট্রমন্ত্রীর সাথেও আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, রাখাইনে পরিস্থিতির উন্নতি হলে প্রত্যাবাসন শুরু হবে। তবে প্রত্যাবাসনে উভয় দেশ কাজ করবে, এনজিও যেন না আসে সে বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে চীন সফর নিয়ে কোনো আলাপ হয়নি বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার নিন্দা জানান হাসান মাহমুদ। বলেন, মার্কিন রাজনীতিতে এটা সচরাচর হয় না। এ সময় কোটা সংস্কার আন্দোলন নিয়ে করা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি নিজেরা কিছু করতে না পেরে নানা সময়ে কোটা আন্দোলন, তেল গ্যাস আন্দোলনের উপর ভর করে। কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় গণপদযাত্রা ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। চট্টগ্রাম মহানগরীর ১৬ শহর রেল স্টেশনে জমায়েত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দেয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও। পরে সেখান থেকে শুরু হয় পদযাত্রা। নগরীর ২ নম্বর গেট, জিএসসি, ওয়াসরা মোড়, কাজীর দেউরি, সিনেমা প্যালেস হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাত্রা করে আন্দোলনরত শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৮ কিলোমিটার পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে যায় আন্দোলনকারীরা। যোগ দেয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ময়মনসিংহের টাউন হল মোড় থেকে গণপদযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়া হয়। বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। মিছিল নিয়ে কয়েকটি সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা। নাটোর প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। খুলনায়ও পদযাত্রা করে শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় তারা। শিক্ষার্থীরা বলেন, হামলা মামলা করে ভয়ভীতি দেখিয়ে আন্দোলন দমানো যাবে না। ঝিনাইদহেও একই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও গাইবান্ধার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এখনো পানিবন্দী লাখো মানুষ, নামছে পানি, বাড়ছে বন্যার্তদের দুর্ভোগ। কুড়িগ্রামের ১৬টি নদ নদীর পানি কমছে, তবে বিপদসীমার উপরে ব্রহ্মপুত্রের পানি। এখনো পানিবন্দী হাজার হাজার পরিবার, চরম দুর্ভোগে তারা। শুকনো খাবার ও বিশুদ্ধ পানি তীব্র সংকটে তারা। জেলা প্রশাসকের পক্ষ থেকে দেওয়া হয়েছে ত্রাণ সহায়তা। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও কয়েকটি পয়েন্টে এখনো বিপদসীমার উপরে। পরিস্থিতির কিছুটা উন্নতির দিকে। জেলার ৫ উপজেলার ৩৪টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী। টাঙ্গাইলে যমুনা, ঝিনাই, ধলেশ্বরী নদীর পানি এখনো কমেনি। দুর্ভোগ কাটছে না বানভাসীদের। বন্যার কারণে জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ৭২টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কমেছে গাইবান্ধার সব নদ নদীর পানিও। স্বাভাবিক হতে শুরু করেছে সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা সহ ৪ উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতির সাথে সাথে জেগে উঠছে ক্ষত। আশ্রয় কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরতে শুরু করেছে বন্যার্তরা। ৩ দফা বন্যার সর্বস্ব হারিয়ে দিশেহারা হতভাগ্যরা। প্রশাসকের অপসারণ, বকেয়া পাওনা পরিশোধ ও বহিষ্কৃত কর্মকর্তাদের চাকরিতে বহাল রাখা সহ ৮ দফা দাবিতে পঞ্চম দিনের মতো কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কর্মীরা। সকালে রাজধানীর মালিবাগে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ের সামনে প্রতিষ্ঠানটির কয়েকশো কর্মী অবস্থান নেয়। তারা জানান, দাবি আদায়ের আন্দোলনে থমকে গেছে সোনালী লাইফের সব কার্যক্রম। নতুন পলিসি সংগ্রহ বন্ধ। প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হওয়ায় কমছে গ্রাহক আস্থা। শঙ্কা তৈরি হয়েছে আর্থিক লোকসানের। আন্দোলনকারী অভিযোগ, দুর্নীতি আর আর্থিক অনিয়মের তদন্ত করতে এসে প্রশাসক নিজেই অনিয়মে জড়িয়ে গেছেন। পুরনো কর্মীদের নিয়ম বহির্ভূতভাবে চাকরিচ্যুত করে নিজের পছন্দসই লোক নিয়োগ দেওয়া হচ্ছে। এর আগে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে তা অস্বীকার করে প্রশাসক জানিয়েছে, আর্থিক অনিয়ম ঢাকতে একটি বিশেষ মহল কর্মীদের বিশৃঙ্খলা করতে উস্কে দিচ্ছে। আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। তৈরি পোশাক, নিট বস্ত্র রপ্তানি করে জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২১-২২ অর্থ বছরে রপ্তানিতে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করায় লিবার্টি নিটওয়্যার লিমিটেড জাতীয় রপ্তানি ট্রফি স্বর্ণপদক পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় রপ্তানি ট্রফি স্বর্ণপদক গ্রহণ করেন লিবার্টি নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুজ্জামান সিআইপি।
টেক্সটাইল ফেব্রিক্স রপ্তানি করে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি স্বরূপ 2021-22 অর্থ বছরে টেক্সটাইল ফেব্রিক্স খাতে রপ্তানিতে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করায় নাইস ডেনিম লিমিটেড জাতীয় রপ্তানি ট্রফি স্বর্ণপদক লাভ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় রপ্তানি ট্রফি স্বর্ণপদক গ্রহণ করেন নাইস ডেনিম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরি ইয়াসমিন ফাতিমা। সাদ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান নাইস ডেনিম লিমিটেড প্রতিষ্ঠাকালীন সময় থেকে বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টি সহ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গাড়ির হাইড্রোলিক হর্ন ব্যবহারে শব্দদূষণ এবং নিরাপত্তার ঝুঁকি প্রতিরোধে বরিশালে এক নাগরিক কর্মসূচিতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। নগরীর একটি কনভেনশন সেন্টার থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে। আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস, বিএনপি দক্ষিণ জেলা সদস্য সচিব আবুল কালাম শাহিন সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময়। উদ্যোক্তাদের জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বাংলাদেশ স্টার্টআপ সামিট 2024-এর প্রেস মিট অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের বিসিসি অডিটোরিয়ামে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের সচিব এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শামসুল আরেফিন, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও সামি আহমেদ, এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোর্শেদ আলম, প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার তাসনুভা আহমেদ টিনা সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময়। গাইবান্ধায় বর্ণাঢ্যদের মাঝে চিকিৎসা সেবা ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে র্যাব। ফুলছড়ির কোচখালী চরে 500 বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন র্যাব মহাপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ। আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন ও র্যাব ফোর্সেসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 2021-22 অর্থ বছরে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য রপ্তানিতে বিশেষ অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফির স্বর্ণপদক পেয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয় রপ্তানি ট্রফির স্বর্ণপদক গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক এস.এম. নুরুল আলম রেজভি। আগের অর্থ বছরেও জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করেছিল এই ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানটি। জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি স্বরূপ 2021-22 অর্থ বছরে উইন্ডি অ্যাপারেলস লিমিটেড তৈরি পোশাক খাত ওভেনের গোল্ড ক্যাটাগরিতে জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মেজবা উদ্দিন খান প্রতিষ্ঠানের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় রপ্তানি ট্রফির স্বর্ণপদক গ্রহণ করেন। 2030 সালের মধ্যে 25,000 লোকের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে 500 মিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি বাজার তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে জানান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। দেশের নানাবিধ সমস্যা নিয়ে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে এবি পার্টি। শুক্রবার 3 ঘন্টার বৃষ্টিতে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে জলাবদ্ধতার প্রেক্ষাপটে এই সম্মেলন বলে জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, সরকারের ব্যর্থতায় শুধু দেশের অর্থনীতি বিপন্ন হচ্ছে না, নাগরিক জীবনে নেমে আসছে ভয়াবহ বিপর্যয়। পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ দলের পক্ষ থেকে প্রাসঙ্গিক বিষয়ে ব্রিফিং করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দলের আহ্বায়ক এএফএম সোলাইমান চৌধুরী, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গণপদযাত্রা করে রাষ্ট্রপতিকে স্মারকলিপি কোটা সংস্কারপন্থীদের 24 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার আর দৃশ্যমান অগ্রগতি না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। কোটার বিষয়টি আদালতে বিচারাধীন, এ ব্যাপারে নির্বাহী বিভাগের কিছুই করার নেই বলেছেন প্রধানমন্ত্রী। প্রশ্ন ফাঁসে জড়িত ও সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা। আন্দোলন ব্যর্থ হয়নি, বাধাপ্রাপ্ত হয়েছে, আন্দোলন আরও তীব্র করার কাজ চলছে বললেন মির্জা ফখরুল। শিক্ষার্থীদের উপর ভর করছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। সরকারের পোষ্য নয়, বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টিকে গড়ে তোলার তাগিদ জিএম কাদেরের। এরশাদকে মুছে ফেলার চেষ্টা চলছে, অভিযোগ রওশনের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।